বঙ্গবন্ধুই বাংলাদেশ। বাঙালির মুক্তির পথ খুঁজতে খুঁজতেই নিজস্ব ভূখণ্ড, স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির জনকের এই আহ্বানে সাড়া দিয়েই ৭১-এর রণাঙ্গনে শহীদ ৩০ লাখ। তাদের রক্তেই ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা। আর এরপর থেকেই নিরন্তর চলছে মুক্তির সংগ্রাম, শোষণ, বঞ্চনা আর অর্থনৈতিক পরাধীনতা মুক্ত সোনার বাংলা গড়ার লড়াই। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির সেই পথ চলা শুরু এই টুঙ্গিপাড়ায়। পরে এ জীবন শুধু তার একার থাকেনি, হয়েছে ৫৬,০০০ বর্গ মাইলের। ১৭ই মার্চ ১৯২০, মঙ্গলবার রাত ৮টা। ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম শেখ মুজিবুর রহমানের। মধুমতি তীরে ফরিদপুরের শেষ প্রান্তে এই গ্রাম। টুঙ্গিপাড়ায় শেখ বংশের গোড়াপত্তন বোরহানউদ্দিনের হাতে। মোগলাই রেয়াজে ছোট ছোট ইটে গাঁথা চকমিলান দালান কোঠায় অতীতের সেই সুদিনের স্মৃতি। ওরা এখানকার গাছিদারি লোক, ওনার পূর্বপুরুষের বাড়িতে জমি জমা ছিল, বাড়িতে ধানের গোলা ছিল। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের মধ্যবিত্ত পরিবারে সবার বড় শেখ মুজিব। শুধু লুৎফর রহমান নয়, পুরো বংশেরই বড় ছেলে তিনি, তাই বাড়তি আদর পেয়েছেন সবার কাছে। বাবার গলা জড়িয়ে ধরলেই শুধু ঘুম আসে তার, বেড়ে ওঠা গায়ের ৮-১০টা শিশুর মতো। দুরন্ত মুজিবের তখন দিন কাটে খেলাধুলা, গান বাজনা আর ব্রতচারী করে। বঙ্গবন্ধুর সঙ্গে ফুটবল খেলছি ছোটবেলায় এই স্কুল মাঠে। বঙ্গবন্ধুর সাথে আমি অনেক কিছু করছি। বঙ্গবন্ধুর এই বাড়িতে এসে আমি তার সাথে দেখা করছি। সে যখন রাস্তায় হাঁটতো তখন তার সাথে আমি যেতাম, আমাকে অনেক বলে ডাকতো, ছোটো ভাই হিসেবে আমাকে ডাকতো সে, আমি তাকে ভাইজান বলতাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলায় ছিলেন সবার প্রিয় খোকা। তবে প্রিয় বললে বোধহয় সব কথা বলা হবে না, এই জন্যে যে দুরন্ত, ডান পিটে এবং একরোখা এই কিশোর, তিনি ছোটবেলা থেকেই জনস্বার্থে নিজেকে নিবেদিত করবার অসংখ্য দৃষ্টান্ত তৈরি করেছেন। তবে ছন্দবদ্ধ এই জীবনে হঠাৎ ঘটে ছন্দপতন। তখন তিনি ৭ম শ্রেণীতে। বেরিবেরিতে হার্ট দুর্বল হওয়ায় নেওয়া হলো কলকাতায়। সেখানে ২ বছর চলে চিকিৎসা। ফিরে এসে বাবার সঙ্গে গেলেন মাদারীপুরে। সেখানে থিতু হওয়ার আগেই আবারও কলকাতা। এবার সমস্যা চোখে। অস্ত্রোপচারের পরামর্শ দিলেন ডাক্তার। অপারেশন থেকে বাঁচতে হাসপাতাল থেকে পালানোর বুদ্ধি আঁটেন ছোট্ট মুজিব। তবে তার হলো না। ১০ দিনের মধ্যেই ২ চোখে অস্ত্রোপচার। ১৬ বছর বয়সেই সারা জীবনের সঙ্গী হলো চশমা। চিকিৎসা শেষে মাদারীপুরেই ফেরেন মুজিব। অসুস্থতায় স্কুলে যাওয়া বারণ, বন্ধ খেলাধুলা। তখন চলছে স্বদেশী আন্দোলন। ছোট্ট মুজিবের সময় কাটে বিকেলে স্বদেশীদের সভায়। মনে দানা বাঁধে ইংরেজ হটানোর সংকল্প, চোখে স্বাধীনতার স্বপ্ন। ১৯৩৭ সাল, নতুন স্কুলে ভর্তি হন শেখ মুজিব। বাড়িতে শিক্ষক কাজী আব্দুল হামিদ MSc। গরিব ছেলেদের সাহায্য করতে তিনি গড়ে তুলেছিলেন মুসলিম সেবা সমিতি। প্রতি রোববার তার সঙ্গে বেরিয়ে পড়েন মুজিব। বাড়ি বাড়ি ঘুরে তোলেন মুষ্টি ভিক্ষার চাল।
আর তা বিক্রি করে আসা টাকায় গরিব ছাত্রছাত্রীদের জন্য কেনা হয় বই খাতা। তবে হঠাৎ করেই যক্ষ্মায় মারা যান আব্দুল হামিদ। এবার সমিতির ভার নেন মুজিব। মুষ্টি চাল সংগ্রহের মধ্য দিয়েই বিকশিত হয় কিশোর মুজিবের সহজাত নেতৃত্ব। ঘরের ছেলে থেকে হয়ে উঠতে থাকেন সকলের। 1938 সাল বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসছেন গোপালগঞ্জে। অনেক বড় সভা হবে, চারিদিকে সাজ সাজ রব। স্বেচ্ছাসেবক দল গঠনের ভার তরুণ মুজিবের ওপর। 1938 গোপালগঞ্জ মিশন স্কুলে তার প্রথম সাক্ষাৎ হয় সেই সময় বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং খাদ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দীর সঙ্গে। এবং সেই সময় তিনি নেতৃত্ব কিভাবে বিকশিত হয় তার একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। সভা করলেন শেরে বাংলা ও শহীদ সোহরাওয়ার্দী। এরপর হক সাহেব পাবলিক হলে আর শহীদ সাহেব এলেন মিশন স্কুলে। সেখানে মুজিবের উদ্যোগেই সংবর্ধনা পেলেন সোহরাওয়ার্দী। পরে লঞ্চে ওঠার পথে ভাঙা বাংলায় জানতে চান সেখানে মুসলিম লীগ হয়েছে কিনা। মুজিব হয়নি জানালেও সেদিন আর কথা এগোয়নি। নোট বইয়ে মুজিবের নাম ঠিকানা লিখে নেন সোহরাওয়ার্দী। কলকাতা ফিরে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন মুজিবকে, বলেন তার সঙ্গে যোগাযোগ রাখতে। ফিরতি চিঠি দিলেন মুজিবও। আর এর মধ্য দিয়েই কাছাকাছি আসেন রাজনীতির দুই মহানায়ক। তখনও রাজনীতিতে জড়াননি মুজিব, চলছে হাতেখড়ি পর্ব। সে সময় একদিন তার খেলার সাথী মালিককে মারধর করে আটকে রাখা হয়। ছেড়ে দেওয়ার অনুরোধে শুরু হয় গালিগালাজ। এক পর্যায়ে লেগে যায় মারামারি। শেষে সেখান থেকে বন্ধুকে ছিনিয়ে নিয়ে আসেন মুজিব। এবার মুজিব ও তার সঙ্গীদের বিরুদ্ধে করা হলো হত্যা চেষ্টা মামলা, সঙ্গে লুটপাট দাঙ্গা হাঙ্গামার অভিযোগ। এসডিও জামিন না দেয়ায় জীবনের প্রথম কারাগারে গেলেন শেখ মুজিব। এই শুরু। তারপর ভাষা, স্বাধিকার, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য কারাবরণ করেছেন বহুবার। উনিশ বছর বয়সে 1939-এ কলকাতা যান শেখ মুজিব। এ যাত্রা চিকিৎসা নয়, রাজনীতি। দেখা করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে। পেলেন গোপালগঞ্জ ছাত্রলীগের সম্পাদকের দায়িত্ব। মুসলিম লীগের দায়িত্বে না থাকলেও পরিচালনা করছিলেন তিনি। 1941-এ ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পুরোপুরি যুক্ত হন রাজনীতিতে। সারাদিন সভা, বক্তৃতা, মুসলিম লীগ আর ছাত্রলীগ। একটাই চিন্তা, পাকিস্তান আনতে হবে। গোপালগঞ্জে তখন মুসলিম লীগ মানেই শেখ মুজিব। একদিকে রাজনীতি, অন্যদিকে রিলিফের কাজের মধ্য দিয়ে সাধারণের পাশে দাঁড়ানো, পাশাপাশি পড়াশোনা। সব অভিভাবকের মতো মুজিবের বাবাও চিন্তিত ছেলেকে নিয়ে। ডেকে বললেন, বাবা, রাজনীতি করো, আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছো, এ তো সুখের কথা। তবে লেখাপড়া করতে ভুলিও না, লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপাস আর অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবা না। বাবার এই উপদেশ কখনো ভোলেননি তিনি। 1942 পুরোপুরি ডুবে আছেন রাজনীতিতে। এ সময়ই বড় মোড় নেয় তার ব্যক্তি জীবন। শুরু হয় জীবন সঙ্গীর সঙ্গে পথ চলা। এবছর দাম্পত্যে শুরু হলেও বিয়ে হয়েছিল এর বছর 10 আগে। মুজিবের বয়স তখন 12-13। স্ত্রী রেনুর 3। বাবা মারা গেলে রেনুর দাদা মুজিবের বাবাকে জানান তার সব সম্পত্তি 2 নাতনিকে দেবেন। তাই বিয়ে রেজিস্ট্রি করতে চান তিনি। সে অনুযায়ী তখনই রেজিস্ট্রি হয় বিয়ে। রেনুর 5 বছরে মা আর 7-এ দাদা মারা গেলে শেখ বাড়িতেই বড় হন তিনি। সংসার জীবনের শুরু এরও কয়েক বছর পর। ম্যাট্রিক পাশ করে শেখ মুজিব ভর্তি হন কলকাতা ইসলামিয়া কলেজে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। হি ওয়াজ দ্য পাওয়ারফুল অর্গানাইজার তখনই বলতো। উনি খুবই লোক ছিলেন, হ্যাঁ রিলিজিয়াস, কিন্তু অ্যাট দ্য সেম হিউম্যান, ভেরি লিবারাল, ব্রড মাইন্ডেড লোক ছিলেন। বলে কারও কিছু অসুবিধা হলে তার খোঁজ খবর করা হস্টেলে গিয়েছিল, কারো শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কিছু একটা অসুবিধা খবর রাখতেন। হিউম্যান, যেটা হি ওয়াজ, এক কথায় হি ওয়াজ ভেরি রিচ ইন হিউম্যান কোয়ালিটি। যে রুমে উনি ছিলেন 24 নম্বর রুম, এইটাকে আমরা একটা মিউজিয়ামের মতো করে রেখেছি এবং ওখানে ওনার নিজের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল, যে বেড ছিল, চেয়ার, টেবিল, যা কিছু উনি ব্যবহার করেছিলেন তাকে অ্যাজ ইট ইজ আমরা ওইভাবে মিউজিয়াম হিসেবে রেখেছি। বেকার হোস্টেলে যখন থাকেন দেখা গেল যে বেকার হোস্টেলে ওনার গেস্ট যেই আসছে উনি এত কি বলবো এত বড় হৃদয়ের মানুষ ছিলেন, সবাইকেই উনি ওখানে থাকার একটা অনুমতি দিতেন, ব্যবস্থা করতেন। মজাটা হচ্ছে এই, দেখা গেছে যে এতজন অতিথি এসছেন যে সেই অতিথিকে তো ঘরে আর কুলোনো যাচ্ছে না, তখন সিক রুম ছিল, সিক রুমের বেডে রাখতে হয়েছিল এবং সেটা শেখ মুজিবুর রহমানের অনুরোধে অনুমতিটা দিয়েছিলেন ওনাদের অধ্যক্ষ। এ সময়ই রাজনৈতিক দীক্ষা পান সোহরাওয়ার্দীর কাছে। কলকাতায় চলে আসার পরে যেটা দেখা গেল, ওনার নেতৃত্ব গুণ এত অসম্ভব রকমের ভালো ছিল, ওনাকে ছাত্রলীগে রাখতে চাইলেন না সেই সোহরাওয়ার্দী। মাত্র 22 বছরে, তখন 21 বছর কয়েক মাস, সেই বয়সের ছেলেকে উনি টেনে আনলেন মাদার সংগঠন, সেটা হচ্ছে মুসলিম লীগে। এবং মুসলিম লীগে উনি কিন্তু বেশ কিছু খুব অল্প দিনের মধ্যে সবচেয়ে বড় যেটা সম্মানের ব্যাপার, উনি কাউন্সিল সভ্য হয়েছিল। মুসলিম লীগের হয়ে পাকিস্তান আন্দোলনের পুরোভাগেই ছিলেন মুজিব। পাকিস্তান আন্দোলনটি বাংলায় সফল করবার ক্ষেত্রে হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তরুণ নেতা শেখ মুজিবুর রহমানই প্রধানত সক্রিয় ছিলেন। তবে পাকিস্তান পাওয়ার আনন্দটা উদযাপন করা হয়নি। কলকাতায় তখন ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা। জীবন বাজি রেখে কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিপন্নদের রক্ষায়। বাংলা পার্টিশনের সারোয়ার্দী সাহেব সঙ্গে আমিও প্রতিষ্ঠানে গেছি। আমার একবার এখনও মনে আছে, সারোয়ার্দী সাহেব প্রতিষ্ঠান আছেন, পিস প্রতিষ্ঠান বেরিয়েছে গান্ধীজি আশ্রম এখান থেকে। সারোয়ার্দী সাহেব তখন প্রায় আর দেখতাম, আমরা দেখা হতো, যেতাম এইখানে প্রতিষ্ঠান, সেখানে শেখ সাহেব যেহেতু উনিও ছিলেন। দাঙ্গা থিতু হলে বিশ্রামের জন্য ফেরেন বাড়ি, সেখান থেকে আসেন ঢাকায়। আইন পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাশাপাশি রাজনীতি। ঢাকায় এসে পড়েন আরেক সমস্যায়, লেখাপড়ার টাকা বাড়ি থেকে আসে, কিন্তু রাজনীতির খরচ আসবে কোত্থেকে? সে কারণেই হলেন কলকাতার ইত্তেহাদ পত্রিকার পূর্ব পাকিস্তান প্রতিনিধি। কাজ এজেন্সিগুলো থেকে টাকা তোলা আর নতুন এজেন্ট নিয়োগ করা। তাতে মাসে আসে প্রায় 300 টাকা। খানিকটা সচ্ছলতা আসে মুজিবের। একটি ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র তিনি নেতৃত্ব দিয়ে নির্মাণ করেছেন, যেটা আর কোনো রাষ্ট্র সম্বন্ধে বলা যায় না। ভাষা আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটাকে আরও তীব্রতা দিয়ে তার নিজের নেতৃত্বে, দূরদৃষ্টিতে, তেজে এবং সংকল্পে তার সহকর্মীদের নিয়ে তিনি একটি নতুন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে খাড়া করেছেন। বলে রাখি 47-এই কলকাতার সাপ্তাহিক মিল্লাত পত্রিকার সম্পাদকের কক্ষে বসে আড্ডা দিতে গিয়ে বলেছিলেন যে এই নতুন রাষ্ট্রের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা। মুজিব ভাষা আন্দোলন শুরু করেন 1948 সালের 11ই মার্চ। সেদিন সকাল থেকে ইডেন বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস সহ শহরের নানা পয়েন্টে পিকেটিং। শেরেবাংলা একে ফজলুল হক ও মুজিব সহ 70-75 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তি পান 15ই মার্চ। পরদিন যোগ দেন আমতলায় সাধারণ ছাত্র সভায়। সে সভায় প্রথম সভাপতিত্ব করেন তিনি। এরপর রাষ্ট্রভাষার দাবিতে চষে বেড়ান সারা দেশ। 11ই সেপ্টেম্বর আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে থাকেন 1949 সালের 21শে জানুয়ারি পর্যন্ত। জিন্না ঢাকা আসেন 19শে মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলেন জিন্না।
Let me make it very clear to you, and leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. ছাত্রদের সমস্বরের প্রতিবাদ, না না না। এই কাণ্ডে প্রায় 5 মিনিটের জন্য নীরব হয়ে যান তিনি। তার মুখের ওপর বাংলার ছাত্রদের প্রতিবাদ এই প্রথম। এরপর আমৃত্যু আর উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষার কথা বলেননি জিন্না। 1948-এর 4 জানুয়ারি মুজিবের উদ্যোগেই গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ব্যাপক সাড়া পাওয়ায় 1 মাসের মধ্যে সব জেলায় কমিটি গঠন করেন তিনি। 8 ফেব্রুয়ারি পাকিস্তান সংবিধান সভার বৈঠকে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চান পাকিস্তান মুসলিম লীগ নেতারা। মুজিব বুঝতে পারেন বাংলা বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র চলছে। এ সময় উর্দুর সঙ্গে বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানান পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমুদ্দিন মজলিস। সভা সমাবেশের পর 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের সিদ্ধান্ত হয়। এর পক্ষে সমর্থন পেতে নানা জেলায় যান মুজিব। তিনি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের দ্রষ্টা, এবং স্রষ্টার ভূমিকায় দেখব আমরা যে জেলখানায় ওই 4th শ্রেণীর কর্মচারী আন্দোলনে নেতৃত্ব দেবার কারণে তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। ছাত্রত্ব অনেকে মুচলেখা দিয়ে ফিরিয়ে পেয়েছিল, কিন্তু তিনি মুচলেখা দেননি। 52 ফেব্রুয়ারিতে কারাগারেই রাষ্ট্রভাষার দাবিতে শুরু করেন অনশন। 15ই ফেব্রুয়ারি ঢাকা কারাগার থেকে তাকে পাঠিয়ে দেয়া হয় ফরিদপুরে। অ্যাসেম্বলি বসার দিন 21শে ফেব্রুয়ারি সভা ডাকে ছাত্ররা। বিপরীতে 144 ধারা জারি করে সরকার। কারাগারে বসেই ঢাকায় গুলি চালানোর খবর পান উদ্বিগ্ন মুজিব। 2-1 দিনের মধ্যেই পৌঁছে যায় ভাষার জন্য সালাম বরকত রফিকের জীবন দেয়ার খবর। তীব্র আন্দোলনের মুখে রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার। 26শে ফেব্রুয়ারি মুক্তি পান শেখ মুজিব। 47-এ যে মুসলিম লীগের জন্য পাগল ছিল জনতা, পাকিস্তান পাওয়ার 2 বছরেই ঘটে মোহভঙ্গ। কোটারি কুশাসন জুলুম অত্যাচারে হতাশ বাঙালি। নতুন দেশে নতুন প্রত্যাশার বদলে তারা পেল শুধু শোষণ আর অবজ্ঞা। মুসলিম লীগের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় 1949 সালের 23শে জুন মাওলানা ভাসানীকে সভাপতি করে গঠন হল আওয়ামী মুসলিম লীগ। এর অন্যতম উদ্যোক্তা মুজিবকে করা হল যুগ্ম সাধারণ সম্পাদক। জেলখানায় থাকতে থাকতেই তিনি 1949-এর 23শে জুন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। আওয়ামী মুসলিম লীগের হয়ে ভাসানী মুজিব তখন সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার। 1949-এর 11ই অক্টোবর আরমানিটোলায় হল বিরাট সভা। বের হল শোভাযাত্রাও। সামনে ভাসানী, শেরেবাংলা ও মুজিব। নবাবপুর রেল ক্রসিংয়ে তাদের বাধা দেয় পুলিশ। গোলমাল করার ইচ্ছে না থাকায় তারা নাজিরাবাজার রেল লাইন হয়ে যান নিমতলির দিকে। এবার পথ আটকানো হলো নাজিমউদ্দিন রোডে। সময় হয়েছে বলে সেখানেই নামাজে দাঁড়িয়ে যান ভাসানী। সেরাতেই মোগলটুলির অফিস ঘিরে ফেলে পুলিশ। দরজা ভাঙার চেষ্টা করছে তারা। ওদিকে তীব্র জ্বর নিয়ে বিছানায় পড়ে আছেন মুজিব। ভাসানীর নির্দেশ গ্রেপ্তার হওয়া যাবে না। তাই সে অবস্থায় জীবনের পরোয়া না করে 3 তলা থেকে লাফিয়ে পড়েন পাশের দোতলা বাড়িতে। 1953-তে হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 53 থেকে 66 পর্যন্ত সাধারণ সম্পাদক। এই সময়টির মধ্যে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি যে আওয়ামী লীগ পাকিস্তানের প্রথম বিরোধী দল হিসেবে পরিপূর্ণভাবে বিকশিত এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল সাধারণ সম্পাদকের সাংগঠনিক দক্ষতা এবং বাগ্মিতা, দূরদৃষ্টি, বিচক্ষণতা সব মিলিয়ে। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী ছিলেন মুজিব। দুর্বিসহ সেই দিনগুলোতে ছিলেন পরিবার বিচ্ছিন্ন। ছেলেমেয়েরা পায়নি বাবার আদর, স্নেহ, ছায়া। 52-এর 26শে ফেব্রুয়ারি জেল থেকে বেরোনোর পর একদিন সে ভাবনাতেই আচ্ছন্ন তিনি। সকালে স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন বিছানায় বসে। নিচে বসে খেলছে
মেয়ে হাঁচু আর ছেলে কামাল। হাঁচু একটু পরপরই কাছে এসে আব্বা আব্বা করছে। কামাল তখন হাঁচুকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি? বিছানা ছেড়ে কামালকে কোলে নিয়ে তিনি বলেন, আমি তো তোমারও আব্বা। কামাল তার কাছে আসতে চাইতো না, কিন্তু সেদিন গলা ধরে পড়ে রইল। 54 নির্বাচনে গোপালগঞ্জে বিশাল ধনী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ভোটে দাঁড়ান বিত্তহীন মুজিব। তবে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বড় জয়ে আত্মবিশ্বাসী তিনি। স্বেচ্ছায় তার নির্বাচনী তহবিলে টাকা দেয় সাধারণ জনতা। প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের দিন কয়েকের মধ্যেই প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তোপের মুখে পড়েন শেরে বাংলা। এতে মন্ত্রিসভায় ডাক পায় আওয়ামী লীগ। মুজিব তখন টাঙ্গাইলে, সেখানে বসেই পান ঢাকায় আসতে শেরে বাংলার টেলিগ্রাফ। পরে সোহরাওয়ার্দী ভাসানী বৈঠকে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায় যোগ দেয়ার। 54 মে মাসে শপথ নেন মুজিব ও অন্যরা। 30 মে ভেঙে দেয়া হয় মন্ত্রিসভা। আটক করা হয় মুজিবকে। 23 ডিসেম্বর পর্যন্ত কারাগারেই থাকেন বঙ্গবন্ধু। 1958 সালে সামরিক শাসন জারি করলেন আইয়ুব খান। 12 অক্টোবর আবার গ্রেপ্তার করা হলো মুজিবকে। এ দফায় কারাবাস 1960 সালের 7 ডিসেম্বর পর্যন্ত। পরে 62, 64 ও 65 সালে 3 দফা গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। আওয়ামী লীগ 6 পয়েন্ট প্রোগ্রাম 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলন। সেখানেই আমাদের বাঁচার দাবি শিরোনামে ঐতিহাসিক 6 দফা উপস্থাপন করেন শেখ মুজিবুর রহমান। আমি মনে করি 66 6 দফা একটা বাগবাদলের সময়। বাগবাদলটা শুধু আওয়ামী লীগের জীবনে নয়, শেখ মুজিবুর রহমানের জীবনেও। কারণ এই 6 দফার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাঙালির সামনের কাতারের দল হিসেবে চলে এলো এবং বঙ্গবন্ধু অবিসম্বাদিত নেতা হিসেবে গৃহীত হয়ে গেল। প্রাথমিকভাবে আমাদের একটা কনফিউশন ছিল, তারপর তো অফকোর্স না হলে তো এই 6 দফাটা নিয়ে এগুলাম কি করে। বললাম, একটু আগেই বলেছি তোমাকে যে সে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমি এই 6 দফাকে নিয়ে গেছি, এবং যার ফলে আমার বহু কেস হয়েছে। এবং আরেকটা বলা দরকার যে সেটা সম্ভবত 21 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান আমরা পল্টনে করলাম, সেখানে আমি ডাকসুল ফিপার হিসাবে চেয়ার করলাম। আর তোফায়েল, তারপর আব্দুর রৌফ, আব্দুর রাজ্জাক ভাই সহ জনসভা করা হলো। জনসভা 6 দফাটাকে আবার উপস্থাপন করা হলো, যার জন্য আমাদের 8 জনের বিরুদ্ধে হুলিয়া হয়ে গেল, তারপরে পালিয়ে বেড়া, তারপরে জেলখানা, পুলিশ, আরেক জীবন ছিল আমাদের। ওনার বিশ্বাস ছিল কি, যদি আমার ক্ষমতা আসলো তো যে সমাজ আমি তৈরি করবো এই দেশে, এইটা যে পাকিস্তানের সমাজ ছিল ওইটা দিয়ে এখন পুরোপুরি এখন একটা অপোজিট হবে। এই হবে কি, এখানে বৈষম্য শুধু আঞ্চলিক বৈষম্য নয়, ওইটা তো ইস্ট ওয়েস্টের তো একটা আঞ্চলিক বৈষম্যের সংগ্রাম ছিল, কিন্তু সামাজিক বৈষম্য থাকবে না এখানে। কি যে সব সাধারণ লোকের সঙ্গে যে ওনার কষ্ট, ওনার অসুবিধা, যে ওনার চোখের সামনে উনি দেখতাম ওনার ক্যাম্পেনিংয়ে, ওইটা দিয়ে উনি কেন্দ্র করে ওনার এখন একটা প্রোগ্রাম করতে হবে। আর সরকারি ক্ষমতা নিয়ে, পয়সা নিয়ে, ব্যাকিং নিয়ে আমি এখন একটা ব্যবসায়ী সমাজকে আমি তৈরি করব, যেখানে যদি দেশ স্বাধীন হয় না, ক্ষমতা আসে, উনি এই সব সুযোগ ব্যবহার করে তারপর ছোট লোক বড় হয়ে যাবে, এইটা আমার কোনো অর্থ ছিল না। বঙ্গবন্ধু ছিল কি, আমার সকলের জন্য আমি একটু কাজ করে যাচ্ছি। আর এই বাংলাদেশ যদি এখন একটা স্বাধীন হয়ে আসবে এখানে, তো এইরকম হবে না যেখানে পাকিস্তানে কয়েক ব্যক্তি খুব টাকা পয়সা করে ধনী হয়ে গেছে আর সাধারণ লোক যেখানে ছিলাম ওইখানে আছে, এইটা হবে না এখানে। তো এইটাও আমার বলেছি, যখন ম্যানিফেস্টো আমার তৈরি হবে এইটা আমি লোকের সামনে কমিট করবে। আর এটা আমার পলিটিক্সের জন্য লাগবে, বিকজ আমার লোককে যে আমার সঙ্গে থাকবে, আমি তো জনগণের ভোট চাই, ওনার সমর্থনও বেশি চাই। আর ওইটা যখন সব লোক আমার পিছনে চলে আসবে, তারপর আমি আমার বিশ্বাস হবে কি
কি তারপর আমাকে কোনো একটা বাদ দেওয়ার কোনো এইরকম একটা সহজ ব্যাপার হবে না। তো যদি আমি সকলকে নিয়ে আসতে হবে আমার সঙ্গে, তো ওনাকে আমি দেখাতে হবে কি আপনার যে সমাজ তৈয়ার করব, ওই সমাজের মধ্যে উনি একটু একটু ফুল পার্টনারশিপ উনি পাবেন। 19শে মার্চ তাকে সভাপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। 6 দফার পক্ষে জনমত গড়ে তুলতে থাকেন মুজিব। জনগণের অধিকার নিয়ে কথা বলায় 66 সালের 3 মাসে তাকে গ্রেপ্তার করা হয় 8 বার। কখনো ঘটা করে জন্মদিন উদযাপন করেননি শেখ মুজিব। একটা শিশু সে তাকে রাস্তা দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সাথে, আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি, বঙ্গবন্ধুর পাশে আমি বসি। তখন আজকালকার মতো ওই রাস্তাঘাট বন্ধ হতো না, সামনে একটা ভলো গাড়ি থাকতো, বঙ্গবন্ধু গাড়িতে যেতেন। রাস্তায় লাল বাতি জ্বললো, গাড়িটা থামলো, একটা বাচ্চা এসে বলল, আসসালামু আলাইকুম মুজিব সাহেব। জানলাটা নিজে খুলে সেই ছেলেটাকে আদর করে দিল, যার জন্য তার জন্মদিনে আমরা শিশু দিবস হিসেবে পালন করি। 1968 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধুকে প্রধান এবং আরও 35 বাঙালি সেনা সিএসপি অফিসারকে আসামি করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা করে পাকিস্তানি সরকার। আগরতলা মামলার মাধ্যমে তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত হয়ে গেলেন যে বাঙালি সংগ্রামী নেতা। এটিও তার জীবনে একটি আশীর্বাদ হয়ে এসেছিল। পরবর্তী ইতিহাস পর্যালোচনা করলে তাই বোঝা যায়। তো ছাত্রদের আন্দোলন, বিশেষ করে 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের কে মুক্ত করবার পথ সুগম হয়েছিল। 1968 সনের 19শে জুন যখন বিচার শুরু হয়েছে, তখনই বাংলাদেশের ছাত্র সমাজ আমরা ভাবতে শুরু করি যে বঙ্গবন্ধুর যদি ফাঁসি হয়, তখন তো বঙ্গবন্ধু না, প্রিয়নেতা শেখ মুজিব যদি ফাঁসি হয়, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তখন 1969-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা কর্মসূচি প্রণয়ন করে আমরা 17ই জানুয়ারি 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে বটতলা থেকে আমরা আন্দোলন শুরু করি। 69 মূলত 6 দফা। জাতির পিতা বঙ্গবন্ধু যদি 6 দফা না দিতেন, তাহলে বাঙালির এই জাগরণ এবং যে জাগরণ মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন দেশ আমাদের উপহার দিছে, এটা আমরা পেতাম না। আগরতলা ষড়যন্ত্র মামলা যদি না হতো, 1969 11 দফা কর্মসূচি প্রণয়ন করে আমরা গণ অভ্যুত্থান সৃষ্টি করে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করতে পারতাম। আর বঙ্গবন্ধু যদি মুক্তি লাভ না করতেন, 70-এর নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারতাম। আর একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারতাম, বাংলাদেশ স্বাধীন হতো। যে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রদের দাবি, কৃষকের দাবি বা শ্রমিকের দাবি, এগুলিও সন্নিবেশিত করে 11 দফা তারা জনগণের সামনে নিয়ে আসছে। কিন্তু মূল শিকড়টা কি? মূল শিকড়টা হলো 6 দফা। গাছের মূল শিকড় না থাকলে শাখা প্রশাখা দিয়ে একটা গাছ বড় হয় না। 20শে জানুয়ারি একটা বিরাট আন্দোলনে রূপান্তরিত হয়। হাজার হাজার লোক সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে জমা হয়। কলাভবনের সামনে সেদিন আমরা টেবিলে দাঁড়িয়ে যে বক্তৃতা করতাম সম্ভব না হয়, আমরা ছাদে উঠে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 10 ছাত্র নেতা বক্তৃতা করি। তারপরে মিছিল শুরু করলে সেই মিছিলে গুলি করে আসাদকে হত্যা করা হয়। শহীদ আসাদ, আমরা পাশাপাশি যাচ্ছিলাম, গুলি করলো, আসাদের বুকে গুলিবিদ্ধ হলো। সেই গুলিবিদ্ধ আসাদকে মেডিকেল কলেজে নিতে নিতে আমাদের হাতের উপরে আসাদ শহীদ হয়। 69-এর 5ই জানুয়ারি গঠন হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে তারা। 144 ধারা ভঙ্গ, পুলিশ ইপিআরের গুলিতে হতাহতের মধ্য দিয়ে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয় ছাত্র সংগ্রাম পরিষদ। 10 লাখ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। সেদিন ছিল রবিবার। রেসকোর্স ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। 10 লক্ষাধিক লোক
20 লক্ষাধিক হাত উত্তোলন করলো। তখনই বলেছিলাম, যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষণা করলাম। তারপরেই আমি ঘোষণা করলাম, এবার জাতির সামনে বক্তৃতা করবেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 এপ্রিল ভোটে লড়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা। 7 জুন রেসকোর্সের জনসভায় 6 দফা প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান বঙ্গবন্ধু। 17 অক্টোবর নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা বেছে নেন তিনি। ঢাকার ধোলাইখালের জনসভার মধ্য দিয়ে শুরু হয় ভোটের প্রচার। 12 নভেম্বর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় গোর্কি। এতে 10 লাখ মানুষের প্রাণহানি ঘটলে প্রচার বাতিল করে দুর্গত এলাকায় চলে যান বঙ্গবন্ধু। উদ্ধার পুনর্বাসন কাজে পাকিস্তানি জান্তার উদাসীনতায় জানান তীব্র নিন্দা ও প্রতিবাদ। গোর্কি উপদ্রুতদের ত্রাণের জন্য আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। 7 ডিসেম্বরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের 169 আসনের মধ্যে 167 আর প্রাদেশিকের 300 আসনের মধ্যে জয় আসে 288টিতে। 1 মার্চ অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া। সারা বাংলায় ওঠে প্রতিবাদের ঝড়। বঙ্গবন্ধুর সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যকরী পরিষদের জরুরি বৈঠকে 3রা মার্চ সারা দেশে ডাকা হয় হরতাল। হরতাল শেষে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু। এর মধ্যে বঙ্গবন্ধু আসলেন। সে কি সৌম্যকান্তি চেহারা, সমস্ত রেসকোর্স ময়দান, সমস্ত জনসমুদ্র যেন আগ্নেয়গিরির কবিত লাভার মতো ফুটছিল। সে দৃশ্য ভাই দেখা যায়, বর্ণনা করা যায় না। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কিরোদের তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 25 মার্চ দিবাগত রাতে নিরহ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা রাইফেল সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইন্সে। সে রাতেই 12টা 20 মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিব। তা ছড়িয়ে দেয়া হয় ওয়্যারলেস টেলিফোন ও টেলিগ্রামে। রাত 1:30টায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নেওয়া হয় সেনানিবাসে। 26 মার্চ চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। শুরু হয় সশস্ত্র যুদ্ধ। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি নির্বাচিত করে শপথ নেয় বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। গ্রেপ্তারের পর বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে লয়ালপুর জেলে। সেখানে বসে চলে বিচারের নামে প্রহসন। সেলের পাশে তার জন্য খোঁড়া হয়েছিল কবরও। যিনি পাকিস্তান কারাগারে, মেয়ানওয়ালি কারাগারে জেলের মধ্যে সেলের সামনে কবর, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, কবরের ভয় আমাকে দেখাইও না, আমি জানি আমাকে ফাঁসি দিবা, কিন্তু আমার বাংলাদেশ স্বাধীন হবে।
তবে আমার মৃত্যুর পরে এই কবরে না, আমার লাশ আমার বাংলার মাটিতে পৌঁছে দেবে। 9 মাস যুদ্ধের পর 1971-এর 16 ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে 96,000 সৈন্যসহ আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। বাহাত্তরের 8ই জানুয়ারি আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। তার সঙ্গে দেখা করেন জুলফিকার আলী ভুট্টো। সেদিনই দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডন রওনা হন বঙ্গবন্ধু। 9ই জানুয়ারি দেখা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে। ঢাকা আসার পথে দিল্লিতে করেন যাত্রাবিরতি। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাগত জানান বঙ্গবন্ধুকে। তার মুক্তি এবং তার নিরাপত্তার ব্যাপারে ভারতের যে বিশাল অবদান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের যে বড় ভারতের যে সহযোগিতা, এগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন অবশ্যই বাংলাদেশের পক্ষে। আমরা যে যাই যত ধন্যবাদ দেই, যতই কৃতজ্ঞতা জানাই, বঙ্গবন্ধুর মুখ থেকে উনি যখন যেভাবে বলে এসছেন, সেটি তো আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একেবারে স্থায়ী বন্ধুত্বের ভিত্তি গড়ে তুলেছে। 10ই জানুয়ারি ঢাকায় পৌঁছলে বিজয়ী নেতাকে অবিস্মরণীয় সংবর্ধনা দেয় বাঙালি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসেন রেসকোর্স ময়দানে। লাখো জনতার সমাবেশে অশ্রুসিক্ত চোখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতির জনক। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার। বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না।